আমাদের বাড়িটা ঠিক একটা অভিশপ্ত জাদুর আয়নার মতো। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ঢুকলেই এক অসহনীয় ভারী বাতাসের চাপ অনুভব করা যায়। এ বাড়িতে কেউ চিৎকার করে না, কোনো ঝগড়া হয় না, হয় শুধু এক অদ্ভুত হিমশীতল নীরবতা। কিন্তু এই নীরবতা শান্তি নয়, বরং এটি হলো সাইলেন্ট কিলার, যেন এক নীরব অত্যাচার। বাবা মায়ের সম্পর্কের সমীকরণটা আমার কাছে সব সময় ধাঁধার মতো ছিল। বাবা কোনো কথা বলেন না, মাও না। তাদের মধ্যে যখন কোনো বিষয় নিয়ে অমিল হয় তখন তারা কথার লড়াই করেন না, এর ধামাকা হয় বেশ অনেকক্ষণ পর। বাবা ধীর স্থিরভাবে টেবিলের উপর থেকে খাবারের প্লেটটা তুলে মেঝেতে আছাড় মারেন। সেই ভাঙা কাচের শব্দই যেন আমাদের বাড়ির একমাত্র ভাষা। মা কোনো টু শব্দ করেন না, তিনি কেবল একজোড়া পাথর ঠান্ডা চোখে আমার দিকে তাকান। তারপর কোনো ভাবান্তর ছাড়াই সেই ভাঙা টুকরোগুলো পরিষ্কার করতে শুরু করেন। আমি হোস্টেলে বড় হয়েছি, তাই শৈশবে এই পরিবেশের আসল রূপটা বুঝিনি। পঞ্চম শ্রেণীতে যখন আমাকে পাঠিয়ে দেওয়া হলো, মায়ের উপর খুব অভিমান হয়েছিল। মনে হতো মা আমাকে ভালোবাসেন না বলেই দূরে ঠেলে দিলেন। কিন্তু আজ যখন আমি বাড়ির সেই ড্রয়িং রুমের সোফায় বসে আছি, তখন বুঝতে পারি মা আমাকে কেবল হোস্টেলে পাঠাননি, তিনি আসলে আমাকে একটি জীবন্ত কবর থেকে বাঁচিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। কিন্তু এতগুলো বছর পার হওয়ার পর যখন জানতে পেলাম কেন আমাকে ওখানে মমতা থেকে দূরে রেখেছে, তা শোনার পর আমার গা হিম শীতল হওয়ার মতো উপক্রম। হয়তো তিনি চাননি আমি এই অস্বস্তিকর পরিবেশে পেরে উঠি, এ কারণেই হয়তো বুকে পাথর দিয়ে আমাকে দূরে রেখেছেন। দাদু ছাড়া এ বাড়িতে বাকি সবাই যেন কোনো অদৃশ্য অভিশাপে বন্দী। দাদিও কথা বলেন না, তবে তার নীরবতা বাবার চেয়ে বেশি ভয়ার্থ। দাদু যখন কোনো বিষয় প্রতিবাদ করতে চান, দাদি কেবল টেবিলের উপর সজোরে হাত চাপড়ান বা কোনো কিছু সজোরে আছাড় দেন। সেই শব্দের অর্থ একটাই, থামুন। এবং দাদু তখন মুহূর্তের মধ্যে চুপ হয়ে যান। আমি এইচএসসি পাশ করে বাড়ি ফিরে দেখি এই অদ্ভুত মানুষগুলোর সাথে কথা বলার কোনো উপায় নেই। প্রশ্ন করলে কেউ উত্তর দেয় না, শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার মনে একটা প্রশ্ন প্রায় সময় ঘোরপাক খেত, কিন্তু কখনো কাউকে বলার সাহস করে উঠতে পারিনি। একদিন সাহস সঞ্চয় করে দাদুকে বললাম, দাদু, বাড়ির সবাই তো কানে শোনে, আমি যতটুকু জানি বোবারা কানে শোনে না, তাহলে এরা কিভাবে বোবা হলো? এ বাড়িতে তুমি আর মাই আমার ভালো বন্ধু ছিলে। আমি যখন চতুর্থ শ্রেণীতে, তখন মা কিছুদিন অসুস্থ ছিল। কিছুটা সুস্থ হওয়ার পর কি এমন ভূত চাপলো মায়ের মাথায়, কিছুই বুঝলাম না। সুস্থ হয়েই মা আমাকে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল হোস্টেলে। আর সেই থেকেই মায়ের উপর আমার অনেক রাগ। এ কারণে রাগ করে এত বছর বাড়িই আসিনি। আর যখন বাড়ি এলাম তখন দেখছি মা একেবারেই কথা বলে না। কারণটা কি কিছুতেই বুঝতে পারছি না। দাদু বলল, দাদু ভাই, এসব নিয়ে মাথাটা না ঘামিয়ে মেডিকেলে ভর্তি হওয়ার প্রস্তুতি নাও। ভালো ডাক্তার হয়ে মাকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যেও। এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে এই মুহূর্তে বলতে পারবো না। আরেকটা কথা বলি, না বুঝে তোমার মায়ের উপর অভিমান করে থেকো না। দাদুর কথায় বেশ রহস্য মনে হলো আমার, কিন্তু কি সেই রহস্য বুঝতে পারলাম না। খেতে বসে খাবার টেবিলে বললাম, বাবা, আমি মেডিকেলে চান্স পেয়েছি। বাবা চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালেন। আমি বুঝতে পারলাম না আমার খুশির খবর শুনে তিনি খুশি হলেন নাকি রেগে গেলেন। আমি আবারও বলতে শুরু করলাম, বাবা, আপনাকে আমার সাথে আগামীকাল মেডিকেলে যেতে হবে ভর্তির জন্য। বাবা এবার কোনো কথা না বলে খাবার প্লেট নিচে ফেলে দিলেন, সাথে পানি ভর্তি গ্লাস। এরপর তিনি উঠে চলে গেলেন।
এরপর দাদি মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে তিনিও চলে গেলেন। দাদিকে দেখে মনে হচ্ছিল মাকে আস্ত গিলে খেয়ে ফেলবেন। আমি হতবাক হয়ে দেখতে লাগলাম সকল কর্মকাণ্ড, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বিকেলে দাদুকে দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে প্রশ্ন করলাম, দাদু, বাবা আর দাদি অমন আচরণ কেন করলো? দাদু বলল, খাওয়ার সময় ওরা কথা বলা পছন্দ করে না, তাই এমন করেছে। সেটা তো তারা মুখের ইশারায় বলতে পারত, তাই বলে এমন করবে? মানছি তারা বোবা, তাই বলে কি সাইন ল্যাঙ্গুয়েজেও তো বলতে পারত। দাদু বলল, কে বলল তারা কথা বলতে পারে না? তারা কথা বলতে পারে, কিন্তু বলে না। দাদুর কথা শুনে আমি তো পুরাই অবাক। তারা কথা বলতে পারে, অথচ আমি আজ পর্যন্ত তাদের কণ্ঠে কোনো কথা শুনিনি। বিষয়টা আরও রহস্যজনক লাগছিল আমার কাছে। আমাকে মেডিকেলে আমার দাদু এসে ভর্তি করে দিয়েছেন, কিন্তু বাবা এলেন না। অবশ্য বাবা না এসে ভালোই হয়েছিল। কোনো কথা বলেন না, বোবা হয়ে বসে থাকেন। আমি আর দাদু অনেক ঘুরেছিলাম সেদিন। মেডিকেলে লেখাপড়া চলাকালীন আমার অনেক ফ্রেন্ড আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আমি ইচ্ছে করে তাদের কখনো আমাদের বাড়ি আনিনি। কারণ আমি তো জানি আমার বাড়ির পরিবেশটা কেমন। তাই আমি চাইতাম না আমাদের বাড়ির সম্পর্কে কেউ জেনে আমাকে নিয়ে গল্প করুক। দাদু মাঝে মাঝে এসে আমাকে দেখে যেত। এরপর দেখতে দেখতে আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল। আবারও সেই রহস্যপুরীতে যেতে হবে ভাবতে আমার আর যেতে মন চায় না। বাড়ি এসেছি 2 দিন হলো। বাড়ির পরিস্থিতি যেমন দেখে গিয়েছিলাম আজও ঠিক তেমনই আছে। দাদু একটা কথা বলেছিল, তুমি যখন বুঝতে পারছো বাড়ির পরিস্থিতি কোনোভাবেই বদলানো সম্ভব না, তাহলে নিজেকে বদলে ফেলো। যেমন চলে তাকে সেভাবেই থাকতে দিয়ে তুমি তোমার মতো চলো। আমি দাদুর কথা মাথায় রেখে আমি আর দাদু ড্রয়িং রুমে বসে সেদিন কথা বলছিলাম। মা চা দিতে এসে চায়ের কাপ সহ চায়ের ট্রে কাঁপতে কাঁপতে আচানক সে মাটিতে লুটিয়ে পড়লেন। বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো। মায়ের কাছে এগিয়ে গিয়ে দেখলাম তার পুরো শরীর ঘেমে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আর দাদু কাল বিলম্ব না করে মাকে নিয়ে হাসপাতালে এলাম। ডাক্তার বলল, আপনার মা হার্ট অ্যাটাক করেছে। উপরওয়ালার অশেষ কৃপায় তিনি বেঁচে গেছেন। তবে দুশ্চিন্তা যেন তিনি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে। হাসপাতালে আমরা প্রায় 25 দিন ছিলাম, কিন্তু বাবা বা দাদি একদিনের জন্য এলেন না। আমি আর দাদু পালা করেছিলাম। দাদু 3য় দিনের দিন বলল, দিদি, দাদু ভাই, তুমি বাসায় গিয়ে গোসল করে একটা ঘুম দিয়ে এসো, ততক্ষণে আমি তোমার মায়ের পাশে আছি। আমি বের হওয়ার সময় মা আস্তে করে বলল, দিদি, আমার একটা কাজ করে দিবি? আমি মাকে বললাম, কি? বাসায় গিয়ে আমার রুমের ওয়ার্ড্রোবে প্রথম ড্রয়ার খুললে দেখবি একটা ডায়েরি আছে, ওটা আমার জন্য নিয়ে আসবি। আমি বললাম, তুমি এখানে ডায়েরি দিয়ে কী করবে মা? বাসায় গিয়ে ডায়েরি দেখলে ভালো হতো না? মা বলল, না, তোকে যা বললাম তাই কর। আমি বাড়ি গিয়ে মার ঘর থেকে ডায়েরিটা নিয়ে আমার ঘরে এলাম। গোসল করে বিছানায় শোয়ার সময় আমার বেশ কৌতূহল হলো ডায়েরিটায় এমন কি আছে দেখার জন্য। আমি ডায়েরি খুলে পড়ে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এতটা যন্ত্রণা, এতটা কষ্ট বুকে নিয়ে মা এই বাড়িতে ছিল। এই কারণেই এই ডায়েরিকে তিনি এত আপন ভাবেন, কারণ কাউকে কোনো কিছু বলারও তার কেউ ছিল না। তাই হয়তো ডায়েরিকেই আপন ভেবেছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, নতুন বিয়ে, নতুন ডায়েরিতে লিখতে বসলাম। আজ আমার 1,01,000 টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। আমার বর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, সকলকে গর্ব করে বলার মতো এতটা সুন্দর সে। আমিও বেশ আনন্দ ছিলাম, কিন্তু আনন্দটা মাটি হয়ে গেল যখন বাসর ঘরে এলাম। আমি বিয়ের গয়নাগাটি ড্রেসিং টেবিলের উপর খুলে রেখে
বিয়ের পোশাক পরিবর্তন করে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার বর রুমে প্রবেশ করলেন। আমি লাজুকভাবে তার দিকে এগিয়ে এলাম। আমার বর কোনো কথা না বলে প্রথমে সে পুরো ঘরটা একবার চোখ বুলিয়ে আমার বিয়ের গয়না, আমার বিয়ের শাড়ি একসাথে পেঁচিয়ে আমার দিকে ছুঁড়ে মারে। এরপর আমাকে ধাক্কা দিয়ে বারান্দায় বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না আমি কি এমন করেছি যে বিয়ের প্রথম রাতেই উনি আমার সাথে এমন করলেন। একটা নারীর জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? বিয়ের রাতেই তার স্বামীর আদর ভালোবাসার পরিবর্তে এমন অভিষেক। সারা রাত মশার কামড় খেয়ে রাত পার করলাম। পরের দিন সকালবেলা আমার স্বামী বারান্দার দরজা খুলে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বিছানার পাশের টেবিলের উপর একটা চিরকুট লিখে গেছেন, বিয়ে করতে আসতে না আসতেই প্রথম দিনই ঘর এলোমেলো করো, তোমার এত সাহস হয় কি করে? এরপর যদি কখনো ঘর এলোমেলো দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কি আর বলবো, ভাষা খুঁজে পেলাম না। উনি গতকাল রাতেই আমাকে বলতে পারতেন, তাই বলে এমন ব্যবহার করবেন? আমি প্রথম দিন এসেই অবাক হয়ে গেলাম। ফ্রেশ হয়ে যখন সকলের জন্য রান্না করলাম তখন হলো আরেক বিপত্তি। সকালে খাবার টেবিলে আমার শাশুড়ি এসে বসা মাত্র তার সামনে রুটি ডিম ভাজি দেওয়া মাত্র তিনি কোনো কথা না বলে চলে গেলেন। আমি কিছুই বুঝলাম না ব্যাপারটা কি। এর কিছুক্ষণ পর দেখলাম আমার বরের মুখ রক্তিম হয়ে আছে, কিন্তু তিনি কিছু বলছেন না। তার সামনেও যেই না খাবার বেড়ে দিলাম এবং এক গ্লাস পানি দিলাম, এরপর উনি এমন কাজ করলেন তা আমি কখনো কল্পনাও করিনি। প্লেটটা সজোরে ফ্লোরে আছাড় মেরে ফেলে দিলেন, এরপর পানি ভর্তি গ্লাসটাও ফেলে দিলেন। এরপর আমার রান্না করা সব খাবারও তিনি ফেলে দিলেন। আমি কিছু বুঝতে পারলাম না কারণটা কি। আমি নিজেও তো জানি না আমার অপরাধটা কী ছিল। তিনি আমার দিকে এমন রাগীভাবে তাকালেন যেন ওনার চাহনিতে আমাকে ভস্ম করে দিবেন। আমি ডাইনিং রুম সম্পূর্ণ পরিষ্কার করে যখন নিজে ঘরে এলাম তখন তিনি পুরো বাড়ির যত কাপড় আছে আমার দিকে ছুঁড়ে মারলেন। এরপর একটা চিরকুট বিছানার পাশে রাখার সময় দেখিয়ে চলে গেলেন। চিরকুটে লেখা ছিল, আজ তোমার খাওয়া বন্ধ। এইসব কাপড় পরিষ্কার করে পুরো বাড়ি 2 বার মুছবে। রান্না করার আগে মায়ের কাছ থেকে কেন জেনে নাওনি সকালে কে কী খাবে? তোমার দেখি অনেক সাহস, কাউকে অভিযোগ করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সেদিন আমি হাউমাউ করে কাঁদলাম। নিজের ভাগ্য নিয়ে খুব অভিযোগ করলাম আর একা একা বলতে লাগলাম, এই কি ছিল আমার কপালে? না পারছি সহ্য করতে, না পারছি কারো কাছে শেয়ার করতে। শেয়ার করতেও ভয় হয়, কারণ এরা মুখে কিছু বলে না, নীরবে ভয়ানক অত্যাচার করে, যা শরীরে আঘাত করার চেয়েও ভয়ঙ্কর অত্যাচার। এই যে আমি কোথায় এসে পড়লাম আল্লাহ ভালো জানে। ডাইনিং রুম পরিষ্কার করতে গিয়ে ভাঙা কাঁচ লেগে হাতের একটা জায়গা কেটে গিয়েছিল। এই হাত নিয়ে কাপড় ধোয়া, পুরো বাড়ি মোছার কাজ করে রাতে আমার ভীষণ জ্বর এলো। জ্বরে কোকাচ্ছিলাম বলে উনি বেডসাইড টেবিলের পাশে বেশ কয়েকবার শব্দ করেছে। কেন কী কারণে শব্দ করছে তা আমার জানা নেই। উনি মুখে তো কিছু বলেও না। কিছুক্ষণ পর আমাকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে দিল। সারা রাত কাঁদতে কাঁদতে কখন জ্ঞান হারিয়ে পড়েছিলাম বলতে পারবো না। জ্ঞান ফিরে দেখলাম আমার শ্বশুর বাবা আমার পাশে বসে। তিনি ভীষণ ভালো মানুষ। আমার পুরো নাম রিফাইদা জাহান রাবসা। তিনি আমাকে রিপা বলে ডাকেন। আমার শ্বশুর আমাকে বললেন, এখন কেমন লাগছে মা রিপা? আমি উঠতে গেলে তিনি আমাকে বললেন, উঠতে হবে না, শুয়ে থাকো। শোনো মা, এ বাড়িতে তোমার টিকে থাকতে হলে এদের হাব ভাব বুঝে না চললে তুমি এখানে টিকে থাকতে পারবে না। এখন থেকে যে কোনো সাহায্য লাগলে আমাকে বলিও। কখন কি রান্না করতে হবে আর ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করিও। এরা অনেক শুচিবাই। আমার শ্বশুর বেশিক্ষণ আর আমার পাশে বসলেন না, কারণ সে জানে
যে কোনো সময় তার উপরও বিপদ ঘনিয়ে আসতে পারে। আমি আমার শ্বশুরের কথা মতো চলছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলো। আমার বড় আমার সাথে ভালোই ব্যবহার করা শুরু করে। এরপর রিদি আমার গর্বে এলো। বাড়ির সব কাজ ঠিকমতো করতে পারতাম না, কিন্তু এই বিষয়গুলো না আমার শাশুড়ি না আমার স্বামী কেউ বুঝতো না। ওই অবস্থাতেও সামান্য ভুল হলে আমাকে শাস্তি দিত। সেদিন আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল। গর্ভ অবস্থায় এমনটা হওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু এদের হয়তো এই বিষয়গুলো বোধগম্য না। আমার স্বামী ছাদে 2 ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখেছিল। এরপর চিরকুটে লিখেছিল, গর্ভবতী বলে নাকি তিনি আমাকে অল্প শাস্তি দিয়েছেন, কিন্তু এরপর যদি আবার ভুল করি তাহলে শাস্তি পারবে। আমি হতবাক হয়ে ভাবি, এরা কি আদৌ তো সুস্থ নাকি মানসিক রোগী? আমি উপায় না পেয়ে আমার ছোট বোন হাফসাকে নিয়ে আসি। আমার বোনের কোনো ভুল হলে আমার বোনের সামনে কোনো ঝামেলা না করে আড়ালে আমাকে শাস্তি দিত, কিন্তু বোনের কাছে বা অন্য কারো কাছে এই টর্চারের কথা শেয়ার করা যাবে না। শেয়ার করলে হয়তো এর চেয়েও ভয়ানক শাস্তি আমার জন্য থাকতো। আমি ভয়ে কাউকে কিছুই বলতাম না। যেমন তেমন করে ভালোই ভালোই আমার একটা মেয়ে সন্তানের জন্ম হলো। ওর নাম রাখলাম রিদিতা। রিদির বয়স যখন 2 বছর হলো, তখন আমার স্বামী ফয়সালকে বললাম, আমি শাস্ত্রীয় সঙ্গীতের উপর অনার্স করেছি, এখন মাস্টার্স করতে চাই। ফর্মটা ওনার সামনে দিতেই উনি ফর্মটা হাত দিয়ে সরিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালেন। আমি সাহস করে আবার ফর্মটা তার সামনে এগিয়ে দিতেই উনি কাগজটা ছিঁড়ে আমার মুখে ছুঁড়ে মারলেন। ইশারায় না করেছিলাম একবার, তারপরও এত সাহস হয় কি করে দ্বিতীয়বার ফর্মটা আমার সামনে দেওয়ার? আর লেখাপড়া করতে হবে না বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আমার বিয়ের 3.5 বছরের মাথায় এই প্রথম তার কণ্ঠে কথা শুনে তো আমি পুরোই অবাক। তার মানে তিনি কথা বলতে পারেন, কিন্তু তিনি ইচ্ছে করে কথা বলেন না। এটা কেমন রোগ তা আমার জানা নেই। একটা বিষয় বুঝে গেলাম, কোনো প্রকার ভুল তার কাছে গ্রহণযোগ্য না। বুঝে গেলাম এটাই আমার ভাগ্য। মেয়ের মাঝেই নিজের সুখ খুঁজে নিলাম। রেডি হওয়ার প্রায় 9 বছরের মাথায় আমি আবার দ্বিতীয়বারের মতো গর্ভবতী। আমি বেশ আনন্দিত। আমার আরও একজন সন্তান হবে, আরও একজন সাথী হবে রিদির মতো। আমার তখন 9.5 মাস চলছে। এবার আর আমার বোন আসেনি, কারণ ওর বিয়ে হয়ে গেছে। এই অবস্থায় ঘরের সব কাজ আরেক বাচ্চা সহ করতে পারি না বলে শাস্তি কিন্তু কোনো মাপ নেই। কোনো সমস্যাও শুনতে চাইতো না আমার স্বামী। না পেরে শাশুড়িকে গিয়ে বললাম, আপনি তো একজন মা, অনেক কিছু বোঝেন। গর্ভ অবস্থায় শরীরের অবস্থা সবসময় স্থির থাকে না, সব কাজ নিখুঁতভাবে করতে পারি না। আপনার ছেলেকে একটু বোঝান না, সে যেন আমাকে এমন শাস্তি না দেয়। এই অবস্থায় মানসিক চাপও নিতে পারছি না। সেদিন দ্বিতীয়বারের মতো আমি আর এক দফা অবাক হলাম। আমার শাশুড়ি বলল, গর্ভবতী তো এক সময় আমরাও ছিলাম। এ সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয়। ঠান্ডা মাথায় কাজ করলে তো এত সমস্যা আর হতো না। এখন যাও এখান থেকে। আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হব না কাঁদবো বুঝতে পারছি না। বিয়ের প্রায় 10 বছরের মাথায় তার মুখ থেকে কথা শুনলাম। তার মানে আমার স্বামীর মতো তিনিও কথা বলতে পারেন, কিন্তু দুজনেই কথা বলেন না। আর দুজনেরই আবেগ অনুভূতি কম। মনটা বড্ড ভারাক্রান্ত থাকায় ওই দিন রান্না করতে গিয়ে খাবার একটু লবণ বেশি পড়েছিল। সেই একই শাস্তি, কিন্তু আমি ওই শাস্তি নেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম, আমার লেবার পেইন উঠেছে মনে হয়। আমি তো এত শাস্তি নিতে পারবো না, দয়া করে এমন শাস্তি দিয়েন না। তিনি বললেন, এই শাস্তি না নিলে এর চেয়ে কঠিন শাস্তি হবে। আমি বুঝে গেলাম কোনো কিছু বলে লাভ হবে না। আমি কোনো উপায় না পেয়ে ওয়াশরুমে যখন কাপড় ধুতে গেলাম, ব্যথায় নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যাই। গল গল করে রক্ত বের হয়ে যাচ্ছিল, কিন্তু
চিৎকার করে ডাকার মতো কোনো শক্তি ছিল না। কিন্তু কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আমাকে সেদিন বাঁচিয়েছে আমার ছোট্ট হৃদির জন্য। ভাগ্য ভালো আমার কাছে এসেছিল কোনো এক কারণে। হঠাৎ আমাকে অমন পড়ে থাকতে দেখে সবাইকে ডেকে আনে। আমি বেঁচে গেলেও আমার গর্ভের সন্তানকে আর বাঁচাতে পারলাম না। মনে মনে স্থির করলাম, এই লোকের ঘর আর এক মুহূর্ত করা সম্ভব না। বাবাকে কল দিয়ে হাসপাতালে আনলাম। বাবাকে সব খুলে বললাম। বাবা যা বলল তা শুনে যেন আমার হৃদয়ের খণ্ড বিখণ্ড হয়ে গেল। বাবা বলল, ছেলে তো আর দুশ্চরিত্র না, একটু রাগ বেশি। এই ছেলেকেই তোমার মানিয়ে নিয়ে চলতে হবে। এই সামান্য বিষয় নিয়ে আমার বাড়ি চলে এলে আমার বাড়িতে কোনো ঠাঁই হবে না। বাবার কথা শুনে বুঝে গেলাম নারীরা কতটা অসহায়। একজন নারী একজন কয়েদির থেকেও পরাধীন। মনে মনে ঠিক করলাম, হৃদিকে এই অসুস্থ পরিবেশ থেকে যে করেই হোক দূরে সরাতে হবে। আমি আমার শ্বশুরের সাথে যুক্তি বুদ্ধি করে ওকে পাঠিয়ে দিই হোস্টেলে। মনে মনে ঠিক করলাম, এভাবেই তিলে তিলে শেষ করব, কারণ আত্মহত্যা মহাপাপ। আমিও এখন থেকে কম কথা বলবো। আজ থেকে আমিও চুপ হয়ে যাব। বিকেলে আমার শ্বশুর হাসপাতালে আমার পাশে এসে বলল, তুই আর আমি একই গোয়ালের গরু রে মা। আমার আপন বলতে কেউ ছিল না। আমি ছিলাম এতিম, যাওয়ারও কোনো জায়গা ছিল না। তাই এই নরকেই পড়ে আছি। ফয়সাল তখন ছোট, ওর একটা যমজ ভাইও ছিল। ব্যবসার কাজে ঢাকার বাইরে গিয়েছিলাম। টানা 2 দিন জার্নির উপরেই ছিলাম। ঢাকা এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি। খাওয়া দাওয়ার পর বিছানায় পিঠ ঠেকাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। ছাদের উপর ফয়সাল আর ফরহাদ 2 ভাই খেয়েছিল। ফরহাদ সানসেট থেকে খেলনা তুলতে গিয়ে গাছের সাথে ঝুলেছিল। গাছটা আবার আমার ঘর থেকে দেখা যাচ্ছিল। ফরহাদ আমাকে চিৎকার করে ডাকছে, কিন্তু ওর ডাক আমার কান পর্যন্ত আসছিল না, কারণ একে ছিল জানালা বন্ধ, আরেকে আমি গভীর ঘুমে আচ্ছন্ন। ফয়সাল দৌড়ে এসে আমাকে ডেকে তোলে। আমি ঘুম থেকে উঠে যেতে যেতে ফরহাদ জামা ছিঁড়ে নিচে পড়ে মারা যায়। ফয়সাল যখন ছোট ছিল, ফরহাদের সাথে তার খুনসুটিই ছিল তার জগতের কেন্দ্র। ফরহাদের মৃত্যুর পর ফয়সাল শান্ত হয়ে যায়, কেমন একটা মানসিক রোগী হয়ে যায়। সে কথা বলতে ভয় পায়, কারণ প্রতিটি শব্দই তাকে সে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার কাছে মনে হতো, ছাদটা যদি স্যাঁতস্যাঁতে পিচ্ছিল না থাকতো তাহলে হয়তো ফরহাদ মারা যেত না। এ কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তার রাগ ফ্রাস্ট্রেশন প্রকাশ করে। সে যখন তোমার উপর চড়াও হয়, তখন আসলে সে তার নিজের ভেতরের সেই পরাজয় এবং বিষাদকেই অন্যের উপরে উগরে দেয়। তার কাছে চুপ থাকা হলো আবেগকে দমিয়ে রাখার একটি প্রাচীর। আর নুরুন্নাহারের কাছে ফরহাদ ছিল তার অস্তিত্বের অর্ধেক। ফরহাদের মৃত্যুর দায় তারা আমার উপর চাপিয়ে দিয়েছিল। তার নীরবতা কিন্তু সাধারণ নীরবতা নয়, এটি প্যাসিভ অ্যাগ্রেসিভ বা সূক্ষ্ম আক্রমণাত্মক এক রূপ। ফরহাদের মৃত্যুর সম্পূর্ণ দায় আমার মাথায় এসে পড়ল। সেই থেকে তোমার শাশুড়ি নুরুন্নাহার আর ফয়সাল আজও পর্যন্ত কথা বলে না আমার সাথে। শ্বশুরের কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। মায়ের হাতের ডায়েরিটা আমার কোলে, আর চোখের জল ঝাপসা করে দিচ্ছিল কাগজের অক্ষরগুলো। ডায়েরির শেষ লাইনগুলো পড়ার পর যখন মাথা তুললাম, মায়ের নিথর ফ্যাকাশে মুখটার কথা মনে পড়ল। আমি আর দেরি না করে হাসপাতালে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলাম। আগে যে মাকে দেখতাম নির্বিকার, কঠোর আর আবেগহীন, আজ সেই মায়ের চোখে আমি দেখলাম এক সমুদ্র জল আর বুক ফাটা ক্লান্তির ছাপ। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই সেই নারী যে আমাকে সারা জীবন নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিল, যাকে আমি ভেবেছিলাম পাষাণ বা হৃদয়হীন। অথচ এই মানুষটি আমাকে এই নরক থেকে বাঁচাতে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, এমনকি নিজের অস্তিত্বটুকুও বিসর্জন দিয়েছিল।
আমি ডায়েরিটা বুকের কাছে চেপে ধরে মায়ের হাতটা ধরলাম। হাতের চামড়াগুলো রুক্ষ, শিরা উপশিরা স্পষ্ট। যে হাতে একসময় আমার জন্য আদর খোঁজার কথা ছিল, সেই হাত কেবলই কঠিন পরিশ্রমের ক্ষত। মা কোনো কথা বললেন না, কেবল আমার দিকে তাকিয়ে রইলেন। আমি লক্ষ্য করলাম তার ঠোঁট কাঁপছে। অতীতে মায়ের প্রতি আমার যে চাপা ঘৃণা ছিল, সেই হোস্টেলের দিনগুলোর একাকিত্ব, মায়ের প্রতি সেই দীর্ঘদিনের অভিমান, সবই যেন মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে ধুলোয় মিশে গেল। আমি মায়ের কপালে নিজের কপাল ঠেকালাম, ভেজা গলায় বললাম, মা তুমি এতকাল একা এই পাথর কেন বইলে? কেন আমাকে একটুও বুঝতে দাওনি? মায়ের চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে আমার গালে এসে পড়ল। তিনি আমার চুলে আলতো করে হাত রাখলেন, ঠিক যেভাবে আমি শৈশবে আশা করতাম। তার সেই স্পর্শে কোনো কথা ছিল না, কিন্তু সেই নীরবতার ভেতর দিয়ে তিনি আমাকে যেন সবটুকু কথা বলে দিলেন। এত বছরের জমাট বাঁধা অভিমানের পাহাড় চুরমার হয়ে আমি শিশুর মতো মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। আমি বুঝতে পারলাম আমার মা এতদিনও আমাকে দূরে ঠেলে দেননি। তিনি আমাকে আগলে রেখেছিলেন ওই বাড়ির নিষ্ঠুর ছায়া থেকে আর অভিশপ্ত অন্ধকার থেকে। আমার প্রতি তার সেই কঠোরতা আসলে ছিল তার এক দীর্ঘ লড়াইয়ের নাম। আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন আগলে রাখতে চাইলাম এই ক্ষত বিক্ষত শরীরটাকে। আজ আর আমার কোনো প্রশ্ন ছিল না কোনো অভিযোগ, শুধু ছিল এক গভীর উপলব্ধি যে মা সারা জীবন নিজেকে শেষ করে দিয়েও আমাকে বাঁচিয়ে রাখতে চেয়েছে, তাকে আজ আমারই ফিরিয়ে আনতে হবে আলোর পৃথিবীতে। চোখ মুছে বললাম, মা তুমি এত যন্ত্রণা সহ্য করেছ, আমি তোমাকে মুক্তি দেব এই নরক থেকে, সাথে দাদুকেও নিয়ে যাব আমাদের সাথে। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, তোমাদের আমি ওই বাড়িতেই নেব না। এই হাসপাতাল থেকে সোজা আমার ভাড়া বাড়িতে নিয়ে যাব। সারা জীবন তারা তোমাদের নীরব অত্যাচার দিয়েই এসেছে, এবার তাদের পালা। আমরা কেউ আর তাদের দিকে পিছন ফিরে তাকাবো না। দাঁত থাকতে যেহেতু তারা দাঁতের মর্ম বোঝেনি, এবার একা থেকে দেখো কেমন লাগে। যে কোনো বিষয়ের একটা শেষ থাকা দরকার। একাকিত্ব জীবন নীরব অত্যাচারের চেয়ে কোনো অংশে কম নয়। তাদের এই নীরব অত্যাচারের নীরব জবাব দেবে আমাদের চলে যাওয়া। তারা তাদের অমানবিকতায় একাই থাকুক। একাকিত্ব জীবন যে কত ভয়ঙ্কর তা তারা হাড়ে মজ্জায় টের পাবে। আর তাছাড়া তাদের একা না থাকলে তারা তাদের সাইকোলজি ট্রমা থেকে বের হতে পারবে না। একা থাকলে বুঝতে পারবে তারা এতদিন ভুলই না, অপরাধ করে আসছে। আমি যখন আমার সিদ্ধান্তের কথা জানালাম, দাদু জানালার দিকে তাকিয়েছিলেন, আর চোখে অনেক বছর ধরে জমে থাকা ধুলোবালির মতো ক্লান্তি, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলিতে তৃপ্তির হাসি। তিনি আমার দিকে ফিরে তাকালেন, তার চোখে জল, কিন্তু সেই জল বেদনার নয়, অনেক দিনের গুমড়ে থাকা দীর্ঘশ্বাসের মুক্তির। দাদু আমার হাতটা আলতো করে ধরে ধীর কণ্ঠে বললেন, রিদি, তুই আজ যা করলি তা কোনো ডাক্তার ঔষধ দিয়ে করতে পারতো না। তুই তাদের ক্ষত সারানোর জন্য যে মলমটা দিলি তার নাম বিচ্ছেদ। তুই ঠিকই বুঝেছিস দাদু ভাই। আমাদের এই বাড়ির দেয়ালে দেয়ালে যে অপরাধের পাপ জমে আছে তা শুধু একা থাকলেই ধুয়ে মুছে পরিষ্কার হবে। তারা যখন এই বিশাল বাড়িতে দিনের পর দিন কথা বলার জন্য কোনো মানুষ খুঁজে পাবে না, যখন প্রতিটি নীরবতা তাদের কানে ফরহাদের মৃত্যুর চিৎকারের মতো প্রতিধ্বনিত হবে, তখনই তারা আয়নার সামনে গিয়ে নিজেদের আসল রূপটা দেখতে পাবে। তুই যা দাদু ভাই। আমার এই জরাজীর্ণ শরীর নিয়ে আমি এই নরকেই পড়ে থাকি, কিন্তু তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যা। তোর এই চলে যাওয়াটাই হোক তাদের নীরব অত্যাচারের নীরব বিচার। আমি শেষ দিন পর্যন্ত এখানে থাকব।
দারোয়ান হিসেবে নয়, একজন সাক্ষী হিসেবে, যাতে তারা অন্তত বুঝতে পারে তাদের এই অভিশপ্ত জীবনের ভালো মানুষগুলোর জায়গা আর অবশিষ্ট নেই। শোন দাদু ভাই, আরেকটা কথা বলি, সবাইকে তোর বাবার সাথে মিলাতে যাসনি। হতে পারে ছেলেটা তোর বাবার মতো কিছুটা গম্ভীর, কিন্তু তোর বাবার মতো মানসিক রোগী তো আর না। এতদিন হলো অথচ তোর বাবা তোর মাকে একবারও দেখতে আসেনি, কিন্তু অর্ণব ঠিকই তোর মাকে দেখতে এসেছে, কেবল তোর কারণে। এতেই তো বোঝা যায় ছেলেটা সত্যিই মনে হয় তোকে পছন্দ করে। একটা সুযোগ তাকে দিয়ে দেখতে পারিস। রিদি বলল, সেসব পরে ভেবে দেখা যাবে, এখন আর এসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো। দাদু চলে গেল সেই নীরব গম্ভীর জরাজীর্ণ বাড়িটায়, আর আমি আর মা উঠেছি একটা ছোট ভাড়া বাড়িতে। এই গল্পে হৃদির ভালোবাসার সম্পর্ক কি দুষ্টু মিষ্টি গভীর ভালোবাসার পরিণতি হবে, নাকি হৃদির পরিণতিও তার মায়ের মতো হবে? বাবা ও দাদির কি পরিণতি হবে? তারা কি আদৌ একা থেকে সুস্থ স্বাভাবিক জীবনে আসতে পারবে? কেমন হলে ভালো হবে কমেন্ট না করে জানালে সিজন 2 দেওয়া হবে না, কারণ একটা গল্প লিখতে অনেক কষ্ট হয়, এবং তার ভয়েস করা, তারপরে এডিটিং করা, সব মিলিয়ে আমি যখন একটা গল্প লিখে তারপরে ভয়েস করে এডিটিং করে আপনাদের সামনে উপস্থাপন করি, যথেষ্ট সময় নেয়। আর সেই কষ্টের পারিশ্রমিক যদি সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে কী লাভ সেই পরিশ্রম করে? কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার লেখা গল্প এবং গল্প পাঠ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।